বিচ্ছেদের দীর্ঘ এক দশক পর এক নারী যখন এক শীর্ষস্থানীয় পুলিশ সুপারিনটেনডেন্ট হয়ে তার প্রাক্তন দরিদ্র স্ত্রীর ভাঙাচোরা মাটির কুটিরে এসে পা রাখল, তখন সেই দৃশ্য দেখে গোটা গ্রামের প্রতিটি মানুষের চোখ অশ্রুসজল হয়ে উঠেছিল। প্রিয় পাঠক, এটি মূলত উড়িষ্যার এক প্রত্যন্ত অঞ্চল রূপনগরের গল্প। সেখানকার বাসিন্দা নীলাভ রায় ছিল ঠিক তেমন এক ঘরানার মানুষ, যাদের পার্থিব বৈভব হয়তো আকাশছুম্বী হয় না, কিন্তু অন্তরের উদারতা সীমাহীন হয়ে থাকে। নীলাভ স্থানীয় পুরসভার একজন সাধারণ হিসাবরক্ষক হিসেবে কর্মরত ছিল। প্রতিদিন ভোরে কর্মস্থলে যাওয়া, দিনভর পরম নিষ্ঠার সাথে নিজের দায়িত্ব পালন করা এবং গোধূলি লগ্নে নিরে ফিরে তার বৃদ্ধ জন্মদাতাদের সেবাযত্ন করা, ব্যাস এটুকুর মধ্যেই সীমাবদ্ধ ছিল তার সাদামাটা যাপন। তার পরম পূজনীয় পিতা করুণাময় রায় মহাশয় ছিলেন এক অবসরপ্রাপ্ত সরকারি বিদ্যালয়ের শিক্ষক এবং মাতা ললিতা দেবী এক পতিব্রতা গৃহিণী। পুরো পাড়ার বাসিন্দারা নীলাভকে তার নিখাত সততা এবং বিনম্র আচরণের জন্য অত্যন্ত শ্রদ্ধা করত। অপরদিকে ভুবনেশ্বরে বড় হওয়া তনয়া সেনগুপ্ত ছিল একদম ভিন্ন মানসিকতার এক তেজস্বী নারী। প্রখর মেধা, অদম্য আত্মপ্রত্যয় এবং শৈশব থেকেই বুনে আসা এক অটল লক্ষ্য তাকে দেশের উচ্চ পদস্থ রক্ষা কর্মকর্তা হতেই হবে। তার বাবা অমরেশ সেনগুপ্ত এক রাষ্ট্রায়ত্ত সংস্থায় কর্মরত ছিলেন এবং মা সুনন্দা দেবী কন্যার এই আকাশছোঁয়া আকাঙ্ক্ষা নিয়ে মনে মনে যার পর নাই গর্ববোধ করতেন। তনয়া দিবারাত্রি কেবল মোটা মোটা বইয়ের মাঝেই নিমজ্জিত থাকত। তার সমবয়সী বান্ধবীদের যখন একে একে 4 হাত এক হচ্ছিল, তখন তার ধ্যানজ্ঞান ছিল কেবল অধ্যয়ন এবং ইউপিএসসি পরীক্ষা। অতঃপর একদিন পারিবারিক আলাপচারিতার মাধ্যমে দুই তরফের মাঝে বিয়ের পাকা কথা সম্পন্ন হল। প্রথম আলাপেই তনয়া কোনো প্রকার জড়তা ছাড়াই স্পষ্ট জানিয়ে দিল, আমি বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়ার পরেও আমার উচ্চশিক্ষা অব্যাহত রাখতে চাই। আমার জীবনের প্রধান লক্ষ্যটি যেন কোনো অবস্থাতেই থমকে না যায়। বহু পাত্রপক্ষ এই শর্ত শুনেই বিয়ের প্রস্তাব নাকচ করে দিয়েছিল, কিন্তু নীলাভ মৃদু হেসে পরম আশ্বাসের সুরে বলেছিল, মানুষের লালিত স্বপ্ন তো মাঝপথে থেমে যাওয়ার জন্য জন্ম নেয় না। তুমি যদি দেশের সেবায় নিয়োজিত হতে চাও, তবে আমি তোমার ছায়া হয়ে পাশে থাকব। ব্যাস এই সামান্য একটি বাক্যই তনয়ার অন্তরের অন্তঃস্থলকে গভীরভাবে নাড়া দিয়ে গেল। কিছু মাস পর ধুমধাম করে দুজনের শুভ পরিণয় সম্পন্ন হল। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে তনয়ার রূপনগরের সেই মফস্বল বাড়িতে পা রাখল। ছিমছাম গ্রামীণ একটি বাড়ি, রান্নাঘরে সেই কাঠ কয়লার আদিম উনুন আর সাত সকালে প্রতিবেশীদের হাঁকডাক, এসব কিছু তার নাগরিক জীবনের চেয়ে একদম পৃথক ছিল। প্রারম্ভিক দিনগুলো বেশ আনন্দেই অতিবাহিত হচ্ছিল। নীলাভ প্রতিটি পদক্ষেপে তার জীবনসঙ্গিনীকে সর্বাত্মক সহযোগিতা করত। গভীর রাতে অফিস থেকে ফিরে সে নিজের হাতে লিকার চা বানিয়ে দিত, যাতে তনয়া ক্লান্তিহীনভাবে পড়তে পারে। কিন্তু কালের নিয়মে ধীরে ধীরে গৃহের অভ্যন্তরীণ পরিবেশ বিষাক্ত হতে শুরু করল। ললিতা দেবীর নিজের পুত্রবধূর গভীর রাত অবধি এমন বইয়ের পাতায় মগ্ন থাকা মোটেও মনপুত ছিল না। এক অন্ধকার রাতে তিনি তীক্ষ্ণ স্বরে কটাক্ষ করে বললেন, বৌমা, এত বিদ্যার্জন করে কোন সিংহাসনটা জয় করবে শুলি? সংসারের কাজকর্মেও একটু মন দেওয়া শেখো। তনয়া কোনো প্রতিউত্তর না করে নিভৃতে সয়ে গেল। পরের দিনগুলোতেও অবিকল একই দৃশ্যের পুনরাবৃত্তি ঘটতে লাগল। কখনো দুপুরের আহার প্রস্তুত করতে সামান্য বিলম্ব হলে কটু কথা শুনতে হতো, কখনো বা পড়ার ঘরের টেবিল অগোছালো থাকলে। নীলাভ দুই পক্ষের মাঝে দাঁড়িয়ে পরিস্থিতি শান্ত করার আপ্রাণ চেষ্টা চালাত, কিন্তু প্রতিনিয়ত অন্দরে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে মানসিক তিক্ততা চরমে পৌঁছচ্ছিল। নীলাভের অনুজ সৌরভ প্রায়শই বিদ্রূপের সুরে ঠাট্টা করত, বৌদি তো সরাসরি জেলার হর্তাকর্তা হয়েই ছাড়বেন। ড্রয়িং রুমে হাসির রোল উঠত, কিন্তু সেই উপহাস তনয়ার কোমল হৃদয়ে প্রতিবার ধারালো তীরের মতো এসে বিঁধত। ক্রমশ সে নিজের মুখের ভাষা এক প্রকার হারিয়েই ফেলল। এখন সে উষালগ্নে শয্যা ত্যাগ করত, গৃহের যাবতীয় কাজ সম্পন্ন করত এবং দ্রুত নিজের নিভৃত কক্ষে প্রবেশ করে পড়াশোনায় মগ্ন হয়ে যেত। তবে কোনো মানুষ বাহ্যিকভাবে যতটাই অবিচল বা শান্ত দেখাক না কেন, অভ্যন্তরীণভাবে সে ততটাই চূর্ণ বিচূর্ণ হতে থাকে। এক কালবৈশাখীর রাতে প্রবল বর্ষণ হচ্ছিল। ঝড়ের তোড়ে এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। তনয়া তখন সামান্য মোমবাতির টিমটিমে আলোয় একাগ্রচিত্তে পড়ছিল,
ঠিক তখনই ললিতা দেবী পুনরায় গর্জে উঠলেন, বৌমা, এবারে শাক তামাশা বন্ধ করো, রাত জেগেই পড়াশোনা ঘরের অন্ন যোগাবে না। এবার তনয়া নিজের ভেতরের ক্ষোভ আর চেপে রাখতে পারল না। সে সশব্দে বই বন্ধ করল এবং জীবনে প্রথমবার উচ্চকণ্ঠে প্রতিবাদ জানিয়ে বলল, মাজি, আমি এই সংসারে আসার পূর্বেই পরিষ্কার ব্যক্ত করেছিলাম যে আমার এই সাধনা আমার অস্তিত্বের অংশ। মুহূর্তের মধ্যে পুরো ঘরে এক সমাসান নীরবতা নেমে এলো। করুণাময় রায় মহাশয় অত্যন্ত ক্রুদ্ধ হয়ে বললেন, তাহলে কি এই পরিবারের প্রতি তোমার কোনো দায়বাধ্যতা অবশিষ্ট নেই? তনয়ার চোখ পেয়ে নোনা জল গড়িয়ে পড়ল। আমি আমার কর্তব্য থেকে কখনো বিচ্যুত হচ্ছি না বাবা, কিন্তু নিজের আত্মপরিচয় আমি বিসর্জন দিতে পারি না। সেই কাল রাত্রিতে প্রথমবার নীলাভ এবং তনয়ার মাঝেও তুমুল বাকবিতণ্ডা হল। তনয়া অশ্রুভেজা কণ্ঠে বলল, নীলাভ, আমি এই দম বন্ধ করা পরিবেশে আর এক মুহূর্তও টিকতে পারছি না। প্রতিদিন নিজেকে নিরপরাধ প্রমাণ করতে করতে আমি চূড়ান্ত ক্লান্ত। নীলাভ সম্পূর্ণ বাক্রুদ্ধ হয়ে রইল। সে একদিকে তার প্রবীণ জন্মদাতাদের মুখের দিকে তাকাচ্ছিল এবং অন্যদিকে তার আজন্ম অর্ধাঙ্গিনীকে মানসিকভাবে ভেঙে পড়তে দেখছিল। সে অত্যন্ত মৃদু স্বরে বলল, আমায় কিছুটা সময় দাও তনয়া, পরিস্থিতি নিশ্চয়ই স্বাভাবিক হবে। কিন্তু তনয়া ততক্ষণে মানসিক দিক থেকে সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়েছিল। কয়েকদিন পরেই সে ঘর ছেড়ে নিজের পৈতৃক নিবাসে প্রত্যাবর্তন করল। বাড়িটা হঠাৎ এক অদ্ভুত শূন্যতায় গ্রাস করল। যে ঘর থেকে সারা রাত বইয়ের পাতা উল্টানোর মৃদু শব্দ ভেসে আসত, সেখানে এখন কেবলই হাহাকার। নীলাভ প্রতিদিন কর্মস্থল থেকে ফিরে সেই বন্ধ ঘরের দরজার সামনে দীর্ঘক্ষণ নিষ্পৃহভাবে দাঁড়িয়ে থাকত। কখনো পড়ার টেবিলে পড়ে থাকা তনয়ার একটি পুরনো ফাউন্টেন পেন ছুঁয়ে দেখত, কখনো আলমারিতে সারিবদ্ধভাবে সাজানো বইগুলোর ওপর হাত বোলাত। ওদিকে তনয়া নিজেকে বাহ্যিক জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দিনরাত পড়ার টেবিলে সঁপে দিল। ভোর থেকে মধ্যরাত পর্যন্ত কেবলই রেফারেন্স বই, নোটস আর মক টেস্টের খাতা। কখনো সখনো সে মুঠোফোন হাতে নিয়ে নীলাভের নম্বরটার দিকে চেয়ে থাকত, কিন্তু কল করার সাহস পেত না। অপরদিকে নীলাভও বহুবার নম্বরটি ডায়াল করেও মাঝপথে কেটে দিত। দুজনেই মনের গভীর থেকে কথা বলতে ব্যাকুল ছিল, কিন্তু সামাজিক অহংকার দুজনের মাঝে এক দুর্ভেদ্য প্রাচীর হয়ে দাঁড়িয়েছিল। প্রায় দীর্ঘ 6টা মাস এভাবেই কেটে গেল। অতঃপর একদিন নীলাভ অত্যন্ত ভগ্ন হৃদয়ে আইনি বিচ্ছেদের নথিপত্র কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিল। যখন সেই খামটি তনয়ার করপুটে পৌঁছল, তখন তার সমস্ত শরীর কাঁপছিল। সে ধীরে ধীরে কাগজগুলো বের করল এবং দীর্ঘক্ষণ নিথর হয়ে বসে রইল। সুনন্দা দেবী আস্তে করে কন্যার পাশে এসে শুধালেন, কি সিদ্ধান্ত স্থির করলে তুমি? তনয়ার চোখের কোণ বেয়ে জল গড়িয়ে পড়ল। সে অত্যন্ত ক্ষীণ কণ্ঠে জবাব দিল, আই উইল নট সাইন রাইট নাও। কিন্তু কেন? তনয়া জানালার ওপারে ধূসর আকাশের দিকে তাকিয়ে প্রত্যুত্তর দিল, কারণ আত্মিক বন্ধন কখনো এভাবে ছিন্ন হয়ে যায় না, কেবল দূরত্ব তৈরি হয়েছে। সেই রাতে তনয়া গভীর প্রহর পর্যন্ত নিজের পড়ার টেবিল আঁকড়ে বসে রইল। মেঝের ওপর রাখা সেই বিচ্ছেদের খসড়াগুলো ফ্যানের বাতাসে হালকা হালকা নড়ছিল এবং তার নয়নযুগল নিঃশব্দে অশ্রু প্লাবিত করছিল। বাইরে নিশুতি রাত অত্যন্ত নিঝুম ছিল, কিন্তু তার অন্তরাত্মায় এক মহাপ্রলয়ঙ্কারী ঝড় বয়ে যাচ্ছিল। একদিকে ছিল তার লালিত স্বপ্ন, অন্যদিকে ছিল সেই পবিত্র বন্ধন, যাকে সে মন থেকে শত চেষ্টা করেও মুছে ফেলতে পারছিল না। কক্ষে ছড়িয়ে ছিটিয়ে থাকা বইপত্রের মাঝে তার বারবার নীলাভের সেই স্নিগ্ধ চাউনি মনে পড়ছিল, যখন সে প্রথম আলাপনে আশ্বস্ত করে বলেছিল, তোমার প্রতিটি লক্ষ্য এখন আমারও দায়িত্ব। সম্ভবত এই আত্মিক টানের কারণেই সে প্রবল অনিচ্ছা সত্ত্বেও সেই আইনি নথিতে নিজের স্বাক্ষর করতে পারছিল না। যাই হোক প্রিয় পাঠক, মহাকালের নিয়মের সময় আপন গতিতে বয়ে চলল। তনয়া নিজেকে সম্পূর্ণভাবে পড়াশোনার মহাসমুদ্রে বিলীন করে দিল। ভোরের সূচনা হতো দেশ বিদেশের খবরের কাগজ দিয়ে, তারপর নিরবিচ্ছিন্নভাবে নোটস তৈরি, অনলাইন লেকচার শোনা এবং মক টেস্টের মূল্যায়ন করা। এমন বহু রজনী অতিবাহিত হতো যখন সে মাত্র ৩-৪ ঘণ্টার বেশি ঘুমানোর অবকাশ পেত না। সুনন্দা দেবী বহুবার মেয়ের কক্ষে এক গ্লাস দুধ নিয়ে প্রবেশ করতেন এবং সস্নেহে বলতেন, মারে, নিজের শরীরের দিকেও তো একটু নজর দেওয়া উচিত।
কিন্তু তনয়া সামান্য ম্লান হেসে পুনরায় বইয়ের পাতায় নিমজ্জিত হয়ে যেত। ওদিকে রূপনগরের মফস্বলে নীলাভের জীবন আগের চেয়েও অনেক বেশি নীরব ও একাকী হয়ে উঠেছিল। সে এখন নিজের দফতরেও অতি প্রয়োজন ছাড়া মুখ খুলত না। পূর্বে যেখানে টি ব্রেকের সময় সহকর্মীদের সাথে খোশগল্পে মেতে উঠত, এখন একা এক কোনায় ফাইলের স্তূপে মুখ গুজে নিজের কাজ করে যেত। গোধূলি লগ্নে বাড়ি ফেরার পরেও সে অধিকাংশ সময় বারান্দার অন্ধকারে চুপচাপ নিষ্পলক চেয়ে থাকত। ললিতা দেবী অনেকবার পুত্রের সেই মলিন মুখ দেখে অন্তরে উপলব্ধি করতে পারতেন যে সন্তান ভেতর থেকে সম্পূর্ণ নিঃশেষ হয়ে গেছে, কিন্তু তাদের অপরাধ বোধের কারণে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা অবশিষ্ট ছিল না। এক গোধূলি লগ্নে করুণাময় রায় মহাশয় অত্যন্ত ধীর স্বরে বললেন, নীলাভ, তুমি যদি সম্মতি দাও তবে নতুন করে সংসার সাজাতে পারো। কিন্তু নীলাভ তৎক্ষণাৎ পিতার কথা থামিয়ে দিয়ে বলল, পিতাজি, সব আত্মিক সম্পর্ক কখনো অন্য কাউকে দিয়ে প্রতিস্থাপন করা যায় না। তারপর সেই গৃহে পুনরায় এক দীর্ঘ নীরবতা গ্রাস করল। আর দেখতে দেখতে প্রায় 4টি বছর এভাবেই মহাকালের গর্ভে বিলীন হয়ে গেল। এই দীর্ঘ 4টি বছরে তনয়া নিজের বাহ্যিক ও অভ্যন্তরীণ সত্তাকে আমূল বদলে ফেলেছিল। এখন তার চোখের তারায় আগের মতো সেই সাধারণ ভীরুতা ছিল না, বরং সেখানে এক সুদৃঢ় আত্মবিশ্বাসের দ্যুতি স্পষ্ট প্রতীয়মান হতো। অতঃপর সেই বহু প্রতীক্ষিত মাহেন্দ্রক্ষণটি সমাগত হল, যার জন্য সে বিগত কয়েক বছর ধরে চাতক পাখির মতো অপেক্ষা করছিল। ইউপিএসসি পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হল এবং তনয়া সেনগুপ্তের নাম সমগ্র রাজ্যে মেধা তালিকায় শীর্ষে স্থান করে নিল। সমগ্র পরিবারে এক আনন্দের বন্যা বয়ে গেল। তার পিতা অমরেশ সেনগুপ্তের চোখ খুশিতে ভিজে উঠল। তার মা সুনন্দা দেবী অশ্রুসজল চোখে কন্যাকে বুকে জড়িয়ে ধরে বললেন, আজ তুই আমাদের বংশের নাম উজ্জ্বল করলি। কিন্তু এই বিপুল আনন্দের মহোৎসবের মাঝেও তনয়া কিছুক্ষণের জন্য সম্পূর্ণ স্তব্ধ হয়ে গেল। সে নিজের শয়নকক্ষে প্রবেশ করে সবার আগে সেই পুরনো কাঠের বাক্সটি টেনে বের করল, যেখানে সেই বিচ্ছেদের কাগজগুলো সংরক্ষিত ছিল। সে সেই অথিপত্রগুলোর দিকে তাকাল এবং পরম শান্তিতে চোখ দুটি বুঝল। তার স্পষ্টতাই মনে পড়ল যে এমন একটা সময় ছিল যখন জীবনের প্রতিটি সংকটে নীলাভ তার অতন্ত্র প্রহরী হয়ে পাশে দাঁড়িয়ে থাকত। ওদিকে রূপনগরের মফস্বল এলাকাতেও এই সুসংবাদ দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল যে তনয়া এখন উচ্চপদস্থ আইপিএস কর্মকর্তা হিসাবে নিযুক্ত হয়েছে। পুরসভার সাধারণ কর্মচারীরা নিজেদের মধ্যে ফিসফিস করছিল, দেখেছেন হিসাবরক্ষক নীলাভবাবুর স্ত্রী এখন কত বড় পুলিশ অফিসার। কেউ কেউ বাঁকা হাসিতে বিদ্রুপ করত, কেউ আবার অকুণ্ঠ প্রশংসা করত, কিন্তু নীলাভ পরম শান্তিতে নিজের আসনে বসে রইল। তার ওষ্ঠাধরে এক চিলটে মৃদু হাসি অবশ্যই ফুটে উঠেছিল, যেমনটা কোনো পরমাত্মীয়ের মহাবিজয় প্রত্যক্ষ করলে অন্তরের গভীর থেকে অনুভূত হয়। কিছু মাস পর স্বরাষ্ট্র দপ্তরের নতুন পোস্টিংয়ের তালিকা সরকারিভাবে প্রকাশিত হল। তনয়ার প্রথম কর্মস্থল হিসাবে পুলিশ সুপারিনটেন্ডেন্ট পদে নিয়োগ হল নীলগিরি জেলায়। এটি কাকতালীয়ভাবে সেই জেলাই ছিল যার প্রশাসনিক অঞ্চলের অধীনে রূপনগর পুরসভা অবস্থিত এবং যেখানে নীলাভ আজও সাধারণ পদে চাকরি করে যাচ্ছিল। যেদিন এই খবর পুরসভার কার্যালয়ে এসে পৌঁছল, সমগ্র দপ্তরে এক তুমুল আলোড়ন সৃষ্টি হল। কর্মচারীরা নিজেদের মাঝে কানাঘুষু শুরু করল। এবার এই দুর্নীতিগ্রস্ত দপ্তরে বড় ধরনের ওলটপালট ঘটবে। একজন প্রবীণ কর্মী ফিসফিস করে বলল, শুনেছি নতুন এসপি ম্যাম অত্যন্ত কড়া এবং আপোষহীন অফিসার। নীলাভ অফিসে বসে এসব আলোচনা শুনছিল, কিন্তু সে সম্পূর্ণ নীরব রইল। তার হাত দুটি ফাইলে ব্যস্ত থাকলেও মন যেন কোনো সুদূরে হারিয়ে গিয়েছিল। পরবর্তী সোমবার নতুন পুলিশ সুপারের আনুষ্ঠানিক বরণ করে নেওয়ার রাজকীয় প্রস্তুতি শুরু হয়ে গেল। পুরো দপ্তর চত্বর ধুয়ে মুছে সাফ করা হল। জীর্ণ দেয়ালে নতুন রঙের প্রলেপ পড়ল। পুরনো নেমপ্লেটগুলো দ্রুত বদলে ফেলা হল এবং সকালের আলো ফুটতেই সব স্তরের কর্মচারীরা সারিবদ্ধভাবে অভিবাদন জানাতে দাঁড়িয়ে রইল। ঠিক তখনই নীল বাতি লাগানো সাদা রঙের সরকারি এসইউভি দপ্তরের সিংহদ্বারে এসে ব্রেক কষল। গাড়ির দরজা উন্মুক্ত হল এবং তনয়া ধীর পায়ে বাইরে পা রাখল। পরনে নিখুঁত খাকি ইউনিফর্ম, চোখে সূর্যমুখী চশমা, মুখে অটুট আত্মপ্রত্যয় এবং দৃষ্টিতে সেই চিরচেনা গাম্ভীর্য। সমবেত সকল কর্মচারী তাকে স্যালিউট জানিয়ে স্বাগত জানাল। নীলাভ সেই ভিড়ের এক কোণায় অত্যন্ত সাধারণ পোশাকে দাঁড়িয়েছিল।
আর ঠিক যখনই তনয়ার তীক্ষ্ণ দৃষ্টি তার ওপর গিয়ে নিবন্ধিত হল, কিছুক্ষণের জন্য চারপাশের সময় যেন এক জায়গায় থমকে দাঁড়িয়ে গেল। দীর্ঘ 4 বছরের মানসিকভাবে তৈরি হওয়া দূরত্ব এক পলকে চোখের সামনে এসে শটান দাঁড়িয়ে গেল। তবে পরবর্তী মুহূর্তেই দুজনে অত্যন্ত পেশাদারিত্বের সাথে নিজেদের আবেগ সামলে নিলেন। তনয়া কোনো বাক্য ব্যয় না করে গটগট করে এগিয়ে গেল এবং নিজের শীতাতপ নিয়ন্ত্রিত কেবিনে প্রবেশ করল। কেবিনে আসীন হওয়ার পরেও তনয়ার মন কোনো সরকারি ফাইলে কিছুতেই বসতে চাইল না। সে বারবার কাঁচের দেয়ালের ওপারে দৃষ্টিপাত করছিল, যেখানে নীলাভ কিছু সাধারণ নথিপত্র হাতে নিয়ে এদিক ওদিক যাতায়াত করছিল। তার চেহারায় আগের সেই সজীবতা বা লাবণ্য অবশিষ্ট ছিল না, তাকে আগের চেয়ে অনেক বেশি শীর্ণ এবং পরিশ্রান্ত দেখাচ্ছিল। তনয়া অত্যন্ত ধীর স্বরে নিজের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী অর্ক শর্মাকে ডেকে নির্দেশ দিল, অর্ক, আমার নীলাভ রায়ের বর্তমান অবস্থা সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ তথ্য চাই। সে এখন কোথায় বসবাস করছে, কার সাথে আছে, সব খবর সংগ্রহ করো। অর্ক কোনো বাড়তি প্রশ্ন ছাড়াই বিনম্রভাবে মাথা নাড়ল। সন্ধ্যা ঘনিয়ে আসার আগেই সে সমস্ত তথ্য সংগ্রহ করে কক্ষে ফিরল। তার মুখের গভীর বিষণ্ণতা দেখে তনয়া মনে মনে কিছুটা শঙ্কিত হল। সে কালবিলম্ব না করে শুধাল, কি জানতে পারলে? অর্ক অত্যন্ত নিচু স্বরে বলল, ম্যাডাম, নীলাভ স্যার এখন সম্পূর্ণ একাকী জীবনযাপন করছেন। পারিবারিক সমস্ত সম্পর্ক থেকে তিনি বিচ্ছিন্ন। অফিস ছুটির পর সরাসরি শহরতলির একটি অন্ধকার ভাড়ার ঘরে গিয়ে আশ্রয় নেন। কারও সাথে কোনো সামাজিকতা রক্ষা করেন না। তনয়া কিছুক্ষণের জন্য জড়বস্তুর মতো স্তব্ধ হয়ে রইল। তার মনে হল যেন কোনো অদৃশ্য শক্তি হঠাৎ তার বুকের ওপর এক বিশাল মনস্তাত্ত্বিক পাথর চাপিয়ে দিয়েছে। সে কাঁচের জানালা দিয়ে বাইরের অন্ধকারের দিকে তাকাল। নিচে দপ্তরের বারান্দা দিয়ে নীলাভ মাথা নিচু করে একটি ফাইল বগলে নিয়ে একাকী হেঁটে যাচ্ছিল। এ তো সেই পুরুষ যে একদা তার লালিত স্বপ্নের স্বার্থে নিজের সমগ্র পরিবারের লাঞ্ছনা মুখ বুজে সহ্য করেছিল এবং আজ নিজে এক চরম একাকিত্বের অন্ধকারে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে। সেই রাতে তনয়া বিশাল সরকারি বাংলোর বিলাসবহুল শয্যায় শায়িত ছিল, কিন্তু তার চোখে ঘুম আসছিল না। বিশাল প্রাসাদোপম বাড়ি, 24 ঘণ্টার সরকারি নিরাপত্তা আর সমস্ত আধুনিক স্বাচ্ছন্দ্য থাকা সত্ত্বেও তার অন্তরে এক অদ্ভুত রিক্ততা বিরাজ করছিল। অপরদিকে নীলাভ নিজের জীর্ণ ভাড়ার ঘরের মেঝেতে চুপচাপ বসেছিল। ঘরের দেওয়ালে এখনও তাদের জাঁকজমকহীন একটা ধুলো জমা পুরনো আলোকচিত্র ঝুলছিল। বেশ কিছুক্ষণ সে সেই ফ্রেমটার দিকে একদৃষ্টিতে চেয়ে রইল। তারপর ধীর পায়ে উঠে জানালার গ্রিলটা ধরল। বাইরে নির্জন পিচ রাস্তায় তখন হালকা ইলশেগুড়ি বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। ওদিকে তনয়াও নিজের শয়নকক্ষের বিশাল জানালার কাঁচের ওপারে দাঁড়িয়েছিল। তার সম্মুখে নীলগিরি শহরের নিয়ন আলোর ঝলকানি দৃশ্যমান ছিল, কিন্তু তার অবচেতন মনে কেবল একটি প্রশ্নেরই পুনরাবৃত্তি ঘটছিল, কিছু আত্মিক সম্পর্ক কি সত্যিই কখনো আইনি কাগজে শেষ হয়ে যায় না? তনয়া সমগ্র রজনী এই একটিমাত্র প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে পার করে দিল। পরবর্তী দিন সে নিজেকে দাপ্তরিক কাজে কঠোরভাবে ব্যস্ত রাখার আপ্রাণ চেষ্টা চালাল। সকাল থেকেই একের পর এক জরুরি মিটিং, সংবেদনশীল ফাইল এবং বিভিন্ন থানা পরিদর্শন চলছিল। নীলগিরি জেলা দীর্ঘদিন ধরে ব্যাপক প্রশাসনিক দুর্নীতি আর কয়লা মাফিয়াদের দৌরাত্ম্যের জন্য কুখ্যাত ছিল। অনেক অসাধু কর্মচারী বছরের পর বছর ধরে একই আসনে জাকিয়ে বসে নিজেদের আখের গোছাচ্ছিল। তাদের মধ্যেই অন্যতম এক প্রভাবশালী নাম ছিল দীনদয়াল সামন্ত। সেই দপ্তরের অন্যতম প্রবীণ কর্মী ছিল, কিন্তু পুরো প্রশাসনিক মহলে তার পরিচিতি ছিল একজন চরম দুর্নীতিগ্রস্ত মাফিয়া চক্রের সহযোগী হিসেবে। দরিদ্র আদিবাসীদের জমির নথপত্র জালিয়াতি করা, সরকারি ত্রাণের তহবিল তসরুপ করা এবং রাজনৈতিক নেতাদের ভয় দেখিয়ে সাধারণ মানুষকে কোণঠাসা করা, এসব তার নিত্যদিনের কাজ ছিল। পূর্ববর্তী পুলিশ সুপাররা সে এই অপরাধগুলোকে অদৃষ্ট কারণে এড়িয়ে যেতেন, কিন্তু তনয়া প্রতিটি ফাইল নিজে খতিয়ে দেখছিল। আস্তে আস্তে দীনদয়ালের সমস্ত অবৈধ আয়ের উৎস বন্ধ হতে লাগল। এই বিষয়টি তাকে ভেতর থেকে আক্রোশে পুড়িয়ে দিচ্ছিল। একদিন দপ্তরের পেছনের চত্বরে সে কিছু চাটুকার কর্মচারীর সাথে বসে তনয়ার ব্যক্তিগত জীবন নিয়ে অত্যন্ত কুরুচিপূর্ণ মন্তব্য করতে লাগল। নতুন এসপি ম্যাডাম নিজেকে খুব সতীসাধ্য প্রমাণ করতে চাইছেন, বেশিদিন এই চেয়ারে টিকতে দেব না। ঠিক সেই মুহূর্তেই নীলাভ ওখান দিয়ে জল নিতে যাচ্ছিল। সে সব কথা নিজের কানে শুনে নিল। প্রথমে তো সে চুপচাপ এড়িয়ে যেতেই চাইল, কিন্তু যখন দীনদয়াল তনয়ার চরিত্রের ওপর অত্যন্ত নোংরা অপবাদ দিল, তখন নীলাভের ভেতরের পুরুষত্ব জেগে উঠল। সে সিংহের মতো গর্জে উঠে বলল, নিজের নোংরা মুখ সামলে কথা বলো দীনদয়াল।
দীনদয়াল উপহাসের সুরে অট্টহাসি দিয়ে বলল, কেন রে, এত দরদ উতলে উঠছে কেন তোমার? নীলাভের চোখে বিগত 4 বছর ধরে চেপে রাখা সমস্ত পুঞ্জীভূত কষ্ট আর ক্ষোভ এক নিমেষে বাইরে বেরিয়ে এলো। সে ক্ষিপ্ত হয়ে দীনদয়ালের কলার চেপে ধরল। মুহূর্তের মধ্যে পুরো অফিস চত্বরে এক হুলস্থুল কাণ্ড বেঁধে গেল। কিছু সহকর্মী ছুটে এসে দুজনকে টেনে আলাদা করার চেষ্টা করল, কিন্তু ততক্ষণে এই খবর পুরো দপ্তরে চাউর হয়ে গিয়েছিল। কিছুক্ষণের মধ্যেই এই অপ্রীতিকর ঘটনা তনয়া পর্যন্তও পৌঁছে গেল। সে কাল বিলম্ব না করে আরবকে অবিলম্বে নিচের কেবিনে তলব করল। যখন নীলাভ ভেতরে প্রবেশ করল, তখন কক্ষের বাতাস এক অদ্ভুত গাম্ভীর্যে ভারী হয়েছিল। তনয়া অত্যন্ত কঠোর কণ্ঠে প্রশ্ন করল, এইসব অসভ্যতার মানে কি? নীলাভ সম্পূর্ণ নির্বাক রইল। পুরো দপ্তরে আমাদের নিয়ে নানা কুৎসা রটনা হচ্ছে, মানুষ আমাদের চরিত্র নিয়ে প্রশ্ন তুলবে। তনয়ার কণ্ঠে রাগের চেয়েও এক অদ্ভুত শঙ্কা বেশি প্রকাশ পাচ্ছিল। বেশ কিছুক্ষণ নীরব থাকার পর নীলাভ অত্যন্ত দৃঢ় অথচ নিচু স্বরে বলল, আমি বেঁচে থাকতে অন্তত কোনো তৃতীয় ব্যক্তিকে আপনার সম্মান নিয়ে ছিনিমিনি খেলতে দিতে পারি না। এই একটি বাক্য শুনতেই তনয়া কিছুক্ষণের জন্য সম্পূর্ণ বাকরুদ্ধ হয়ে গেল। সে জীবনের প্রথমবার গভীরভাবে উপলব্ধি করল যে দীর্ঘ 4 বছরের বিচ্ছিন্নতার পরেও নীলাভের অন্তরে তার প্রতি সেই একই শ্রদ্ধা, সেই একই আদিম অধিকারবোধ অক্ষুণ্ণ ছিল। তবে সে নিজের আবেগকে দমন করল এবং ধীর স্বরে বলল, আপনি এখন আসতে পারেন এবং ভবিষ্যতে দপ্তরে এমন কাণ্ড আর ঘটাবেন না। নীলাভ কোনো প্রতিউত্তর না দিয়ে নিঃশব্দে বাইরে বেরিয়ে গেল। তার প্রস্থানের পর তনয়া চেয়ারে হেলান দিয়ে দীর্ঘক্ষণ বসে রইল। সে নিজের মনকে কিছুতেই বোঝাতে পারছিল না যে এতগুলো বছর অতিক্রান্ত হওয়ার পরেও দুজনের অবচেতন মনে এই অদৃশ্য সুতোটা কেন এখনও জীবন্ত ছিল। ওদিকে অফিসের অলিন্দে মানুষ নানা মুখরোচক গল্প ফাঁদছিল। কেউ বলতো দুজনের মধ্যে নিশ্চয়ই কোনো গোপন পুরনো সম্পর্ক রয়েছে, কেউ আবার অর্থপূর্ণ মৃদু হাসত। কিন্তু নীলাভ এসব সামাজিক গুঞ্জন থেকে নিজেকে শতহস্ত দূরে রেখে নিজের কাজে মগ্ন থাকত, যেন চারপাশের জগতে কিছুই ঘটেনি। সেই সন্ধ্যায় তনয়াকে একজন কেন্দ্রীয় মন্ত্রীর আগমন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে শহর পরিদর্শনে বের হতে হলো। সে পুরো দিন পদস্থ কর্মকর্তাদের সাথে চূড়ান্ত ব্যস্ত রইল। গভীর রাতে যখন সে পরিশ্রান্ত হয়ে অফিসে ফিরল, তখন তার ব্যক্তিগত রক্ষী অর্ক অত্যন্ত ভীতসন্ত্রস্ত হয়ে কামরায় প্রবেশ করল। ম্যাডাম, এক ভয়াবহ বিপর্যয় ঘটেছে। তনয়ার সাথে সাথে সোজা হয়ে বসল। কি হয়েছে অর্ক? অর্ক কাঁপানো গলায় বলল, নীলাভ স্যারের ওপর প্রাণঘাতী হামলা হয়েছে। এটা শুনতেই তনয়ার ফর্সা মুখ মুহূর্তের মধ্যে ফ্যাকাশে হয়ে গেল। কি বলছো? অর্ক বিস্তারিত জানালো। অফিস থেকে সাইকেলে করে ফেরার পথে নির্জন রাস্তায় কিছু দুষ্কৃতী তাকে ঘিরে ধরে লোহার রড দিয়ে আঘাত করেছে। বর্তমানে তাকে আশঙ্কাজনক অবস্থায় অ্যাপেলো হসপিটালে ভর্তি করা হয়েছে। তনয়া 1 সেকেন্ডও নষ্ট করল না। সে প্রোটোকল ভেঙে নিজের সরকারি গাড়িতে উঠে হাসপাতালের উদ্দেশ্যে তীব্র গতিতে রওনা দিল। পথ জুড়ে তার মনের কোণে এক অব্যক্ত মৃত্যুর ভয় ডানা মেলছিল। গাড়ির জানালার ওপারে তখন মুষলধারে বৃষ্টি হচ্ছিল এবং তার মস্তিষ্কে কেবল একটি মুখেরই অবয়ব ঘুরপাক খাচ্ছিল, নীলাভ। হাসপাতালে পৌঁছতেই সে প্রোটোকল অগ্রাহ্য করে সরাসরি কর্তব্যরত চিকিৎসকের কক্ষে প্রবেশ করল। চিকিৎসক আশ্বস্ত করে বললেন, আতঙ্কের কোনো কারণ নেই ম্যাডাম, এখন অবস্থা অনেকটাই স্থিতিশীল, তবে শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। তনয়া এক দীর্ঘ স্বস্তির নিঃশ্বাস ফেলল, কিন্তু তার চোখের ভেতরের তীব্র ব্যাকুলতা বিন্দুমাত্র হ্রাস পেল না। সে অত্যন্ত ধীর পায়ে আইসিইউ এর দরজার সামনে গিয়ে দাঁড়াল এবং কাঁচের ওপার দিয়ে নীলাভকে প্রত্যক্ষ করল। তার কপাল এবং ডান হাতে সাদা ব্যান্ডেজ বাঁধা ছিল। সে ওষুধের ঘোরে অচেতন হয়ে পড়েছিল। সেই মাহেন্দ্র তনয়ার ভেতরের সমস্ত অহংকার তাসের ঘরের মতো ভেঙে পড়ল। সে জীবনের প্রথমবার পরম সত্যটি উপলব্ধি করল যে সে আজও মনে মনে নীলাভকে চিরতরে হারানোর ভয়ে কতটা কুঁকড়ে যায়। যাই হোক প্রিয় পাঠক, সেই কালরাত্রিতে তনয়া সমস্ত প্রোটোকল ভুলে হাসপাতালের করিডোরে একটি সাধারণ চেয়ারে বসে রইল। সে নিজের অধীনস্থ কাউকে জানতে দেয়নি যে একজন এসপি কেন একজন সাধারণ ক্লার্কের জন্য এভাবে রাত জাগছে। সে 7-এর দিকে চিকিৎসক এসে জানালেন, রোগীর চেতনা ফিরে এসেছে। তনয়া অত্যন্ত ধীর পায়ে কেবিনের ভেতরে প্রবেশ করল। নীলাভ ধীর গতিতে চোখ মেলল এবং তনয়াকে শিয়রে দাঁড়িয়ে থাকতে দেখে তার ওষ্ঠকোণে এক চিলতে মলিন হাসি ফুটে উঠল। কিছু মুহূর্ত পর্যন্ত দুজনে শব্দহীনভাবে শুধু একে অপরের চোখের ভাষা পড়ার চেষ্টা করল। তারপর তনয়া অত্যন্ত নিচু স্বরে শুধাল, কিভাবে ঘটল এই নৃশংসতা? নীলাভ অত্যন্ত দুর্বল কণ্ঠে জবাব দিল, দীনদয়াল সামন্তের লোক ছিল সম্ভবত।
কারণ আমি গতকালই তার কিছু বেনামি সম্পত্তির ফাইল ভিজিলেন্স দপ্তরে পাঠিয়ে দিয়েছিলাম। তনয়ার চোখের তারায় এক লহমায় অগ্নিস্ফুলিঙ্গ জ্বলে উঠল। সে ক্ষুব্ধ হয়ে বলল, আমি ওই অপরাধীকে উপযুক্ত শাস্তি দিয়ে ছাড়ব। কিন্তু নীলাভ পরম মমতায় আস্তে করে তার খাঁকি পড়া হাতটি চেপে ধরল। নিজের এত কষ্টের অর্জিত পদটিকে আমার মতো এক নগণ্য মানুষের জন্য ঝুঁকিতে ফেল না। এই আরতি শুনে তনয়ার চোখ জলে ভরে গেল। সে অত্যন্ত রুদ্ধ কণ্ঠে বলল, তোমার কি সত্যিই মনে হয় তোমার জীবনের চেয়ে আমার কাছে এই কাঁচের চেয়ারটি বেশি মূল্যবান? কেবিনের ভেতরে পুনরায় এক গভীর খামোশ নীরবতা নেমে এলো। বাইরে রাতের অন্ধকার ক্রমশ হালকা হতে শুরু করেছিল। ঠিক সেই মুহূর্তে অর্ক কেবিনে প্রবেশ করে বলল, ম্যাডাম, সচিবালয় থেকে ফোন এসেছিল। সকালের প্রশাসনিক বৈঠকে আপনার উপস্থিতি বাধ্যতামূলক। তনয়া এক মুহূর্ত দ্বিধা না করে শটান উত্তর দিল, আমি আজ কোনো বৈঠকে যাচ্ছি না। অর্ক চরণ বিস্মিত হল। সে নিজের চাকরি জীবনে প্রথমবার এমন এক কঠোর আইপিএস অফিসারের চোখে এতটা মানবিক আরতি দেখেছিল। ভোর হওয়া পর্যন্ত তনয়া ওখানেই ঠায় বসে রইল। সে নিজে নার্সদের ডেকে ওষুধের নিখুঁত সময়সূচি জিজ্ঞেস করল, ল্যাব রিপোর্ট নিজে পরীক্ষা করল এবং বারবার গিয়ে পরখ করল যে নীলাভের শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক আছে কিনা। যখন ভোরের প্রথম আলো হাসপাতালের জানালার কাঁচ ভেদ করে ভেতরে এসে পড়ল, তখন নীলাভ অত্যন্ত ধীর স্বরে বলল, তোমার এখানে এভাবে থাকা একদম উচিত হচ্ছে না। তনয়া তার মুখের দিকে তাকিয়ে এক অদ্ভুত ম্লান হাসল। কিছু সম্পর্ক সামাজিক দায়বদ্ধতা দিয়ে তৈরি হয় না নীলাভ, আর কিছু আত্মিক দায়িত্ব কখনো আইনি নোটিশে মুছে ফেলা যায় না। এই অমোঘ সত্য শুনে নীলাভ সম্পূর্ণ স্তব্ধ হয়ে গেল। তার অন্তরে হয়তো এখনও হাজারো অমীমাংসিত প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, কিন্তু সেই মুহূর্তে দুজনের মাঝে কোনো শব্দের চেয়ে এই নীরবতাই যেন কোটি গুণ বেশি বাচাল হয়ে উঠেছিল। পরবর্তী দিনগুলোতে নীলাভের শারীরিক অবস্থা ক্রমশ উন্নতির দিকে ধাবিত হতে লাগল। তনয়া নিজের শত ব্যস্ততার মাঝেও প্রতিদিন নিয়ম করে হাসপাতালে আসত। কখনো চিকিৎসকদের সাথে পরামর্শ করত, কখনো নিজে দাঁড়িয়ে থেকে পথ্য দেওয়ার ব্যবস্থা করত। হাসপাতালের চিকিৎসাকর্মীরাও ততদিনে আকার ইঙ্গিতে অনুধাবন করতে পেরেছিল যে জেলার সর্বোচ্চ পুলিশ কর্মকর্তা আর এই সাধারণ হিসাবরক্ষকের মধ্যে শুধু চেনা জানার সম্পর্ক নয়, বরং এক অদৃশ্য আত্মিক বন্ধন বিদ্যমান। এদিকে তনয়া দীনদয়াল সামন্তের বিরুদ্ধে এক চিরুনি তল্লাশি আর কঠোর বিভাগীয় তদন্ত শুরু করিয়ে দিল। তার বিগত 10 বছরের সমস্ত ফাইল পুনরায় খোলা হল, বিপুল পরিমাণ বেআইনি সম্পত্তির দলিল বাজেয়াপ্ত করা হল এবং বহু প্রতারিত আদিবাসী পরিবার তার বিরুদ্ধে প্রকাশ্যে আদালতে জবানবন্দি দিল। মাত্র কয়েকদিনের ব্যবধানে দীনদয়ালকে চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হল এবং অজামিনযোগ্য ধারায় পুলিশ তাকে গরাদখানায় পড়ল। সমগ্র জেলা জুড়ে এই নজিরবিহীন কড়া পদক্ষেপের ভূয়সী প্রশংসা হতে লাগল। সাধারণ মানুষ বলাবলি করতে শুরু করল, জেলায় প্রথমবার এমন একজন সৎ অফিসার এসেছেন যিনি সত্যি গরিবের হাহাকার অনুভব করতে পারেন। কিন্তু এই বিপুল প্রশাসনিক সাফল্যের মাঝেও তনয়ার কাছে একমাত্র ধ্যানজ্ঞান ছিল শুধু একটি, নীলাভের দ্রুত আরোগ্য লাভ করা। যখন চিকিৎসক অবশেষে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার কথা ঘোষণা করলেন, তখন তনয়া নিজের প্রোটোকল ভেঙে নিজেই তাকে গাড়ি করে নিয়ে আসতে পৌঁছাল। নীলাভ অত্যন্ত সংকুচিত হয়ে বলল, আপনার এভাবে আসার কি অত্যন্ত প্রয়োজন ছিল? তনয়া একচিলটে স্নিগ্ধ হাসির সাথে উত্তর দিল, জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে তো নিজেকে উপস্থিত রাখতেই হয়। হাসপাতাল থেকে বিদায় নিয়ে দুজনে সরাসরি শহরতলির সেই নীলাভের জীর্ণ ভাড়ার ঘরে এসে পৌঁছাল। ঘরটি অত্যন্ত ছোট ছিল, স্যাঁতসেঁতে দেওয়াল আর এক কোণায় এক চিলটে কাঠের পুরনো টেবিল। তনয়া ধীর পায়ে ঘরের চারপাশটা পর্যবেক্ষণ করতে লাগল। হঠাৎ করেই তার দৃষ্টি দেওয়ালে ঝুলন্ত একটি ফ্রেমে গিয়ে থমকে গেল। ওটা ছিল তাদের সেই বহু পুরানো বিয়ের সাদামাঠা আলোকচিত্র। দীর্ঘ 4টি বছর পার হওয়ার পরেও নীলাভ সেটাকে পরম যত্নে ধুলো ঝেড়ে আগলে রেখেছিল। তনয়া অত্যন্ত আবেগঘন কণ্ঠে শুধাল, তুমি এটাকে আজও কেন এভাবে দেওয়ালে স্থান দিয়ে রেখেছ? নীলাভ একচিলটে মলিন হেসে উত্তর দিল, জীবনের কিছু অমূল্য স্মৃতি তো কখনো ডাস্টবিনে ফেলে দেওয়া যায় না। এই উত্তর শুনতেই তনয়ার চোখের বাঁধ ভেঙে গেল। সে দ্রুত জানালার পাশে গিয়ে পিঠ ফিরিয়ে দাঁড়াল। বাইরে তখন গোধূলির সূর্য অস্ত যাচ্ছিল, কিন্তু তাদের দুজনের জীবনে এক নতুন ভোরের সূর্যোদয় ঘটে গিয়েছিল। যাই হোক প্রিয় পাঠক, কিছু সময় অতিবাহিত হওয়ার পর নীলাভ অত্যন্ত অপরাধীর স্বরে বলল, আমি বিচ্ছেদের সেই খসড়া এই জন্য পাঠিয়েছিলাম যাতে তোমার স্বপ্নের আকাশে কোনো বাধা না আসে।
আমার মনে হয়েছিল আমার এই সাধারণ জীবন তোমার ডানাকে খর্ব করে দেবে। তনয়া তার দিকে ঘুরে তাকাল, তার চোখ দুটি তখনও অশ্রুসজল ছিল। আর আমি ওই কাগজে স্বাক্ষর এই জন্য করিনি, কারণ আমি জানতাম আমার নীলাভ কোনো অপরাধ করেনি, কেবল আমাদের চারপাশের পরিস্থিতিটা ভুল ছিল। ঘরের বাতাসে আবার সেই পুরনো নীরবতা ফিরে এলো, কিন্তু এবার তা আর যন্ত্রণাদায়ক ছিল না। মনে হচ্ছিল যেন দীর্ঘ 4 বছর ধরে হৃদয়ের গহীনে জমে থাকা পাথরগুলো গলে জল হয়ে বেরিয়ে আসছে। কিছুদিন পর এই পুনর্মিলনের খবর দুই পরিবারের প্রবীণদের কানেও গিয়ে পৌঁছল, যে তনয়া এবং নীলাভ আবার একে অপরের জীবনের মূল স্রোতে ফিরে আসছে। ললিতা দেবী এবং করুণাময় রায় মহাশয় নিজে তনয়ার সরকারি বাংলোয় এসে উপস্থিত হলেন। তাদের প্রবীণ মুখে আজ অপরাধবোধ আর অনুশোচনা স্পষ্ট ফুটে উঠছিল। ললিতা দেবীর চোখ জলে প্লাবিত হল। তিনি কম্পিত কণ্ঠে বললেন, বৌমা, আমাদের চরম ভুল হয়ে গিয়েছিল এবং আমরা তোমার অন্তরের পবিত্রতাকে বুঝতে বড্ড দেরি করে ফেলেছি। তনয়া প্রোটোকল ভুলে সাথে সাথে তাদের কাছে ছুটে গেল এবং নতজানু হয়ে তাদের চরণ স্পর্শ করে প্রণাম করল। সে অত্যন্ত বিনীত স্বরে বলল, মাজি, যদি সেই ঝড়ের রাতে আমরা সবাই একে অপরকে একটু বোঝার অবকাশ দিতাম, তবে হয়তো এই দীর্ঘ 4 বছর আমাদের এভাবে তিলে তিলে মরতে হতো না। করুণাময় রায় মহাশয় পুত্রের দিকে চাইলেন। তিনি জীবনে প্রথমবার অন্তর থেকে উপলব্ধি করতে পারলেন যে তাদের সন্তান বিগত 4 বছরে মানসিকভাবে কতটা পরিণত আর গম্ভীর হয়ে উঠেছে। ওদিকে তনয়ার পিতা অমরেশ সেনগুপ্ত এবং মা সুনন্দা দেবীও রূপনগরের সেই মফস্বল বাড়িতে এসে উপস্থিত হলেন। দুই পরিবার জীবনে প্রথমবার কোনো পারস্পরিক অভিযোগ বা কটু কথা ছাড়াই একসাথে এক আসনে বসেছিল। সেখানে কোনো পুরনো তিক্ততার লেশ ছিল না, কোনো খোঁটা দেওয়ার মানসিকতা ছিল না, ছিল শুধু একটি হারিয়ে যাওয়া পবিত্র সম্পর্ককে ফিরে পাওয়ার পরম আত্মিক স্বস্তি। সেই মাহেন্দ্রে ললিতা দেবী অত্যন্ত মৃদুস্বরে প্রস্তাব দিলেন, যদি তোমরা দুজনে সম্মতি দাও, তবে কি আবার নতুন করে সংসার জীবন শুরু করা যায় না? এই প্রস্তাব শুনে তনয়া এবং নীলাভ পরম শান্তিতে একে অপরের চোখের দিকে তাকাল। সম্ভবত দুজনের হৃদয়ের গহীনে এই উত্তরটি বহু বছর আগে থেকেই সংরক্ষিত ছিল। প্রায় 1 মাস পর রূপনগরের এক অতি সাধারণ শ্রীধাম মন্দিরে অত্যন্ত জাঁকজমকহীনভাবে একটি ছোটখাটো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হল। কোনো রাজকীয় সানাইয়ের আওয়াজ ছিল না, কোনো বাহ্যিক আড়ম্বর ছিল না, ছিল শুধু দুই পরিবারের কয়েকজন অত্যন্ত ঘনিষ্ঠ মানুষ আর দপ্তরের গুটিকয়েক বিশ্বস্ত কর্মচারী। সেই পবিত্র অগ্নির সম্মুখে নীলাভ এবং তনয়া আরও একবার একে অপরকে পবিত্র মালা পরিয়ে আজীবন পাশে থাকার অঙ্গীকার করল। এবার তাদের এই বন্ধনে অবাস্তব স্বপ্নের চেয়ে বেশি ছিল পারস্পরিক বোঝাপড়া, আর অলীক প্রত্যাশার চেয়ে অনেক বেশি ছিল অবিচল ভরসা। অর্ক সেখানে উপস্থিত ছিল। সে হাতজোড় করে হেসে বলল, স্যার, এবার কিন্তু ম্যামের ফাইলে একটু সমীহ করে সই করবেন। প্রথমবার দীর্ঘ এতগুলো বছর পর নীলাভ প্রাণ খুলে উচ্চস্বরে হেসে উঠল। তনয়াও লজ্জাবনত মুখে মৃদু হাসল। যাই হোক প্রিয় পাঠক, সমস্ত ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর দুজনে কিছুক্ষণের জন্য মন্দিরের নির্জন চত্বরে একা গিয়ে দাঁড়াল। নীলাভ অত্যন্ত সংশয়ের সুরে জিজ্ঞেস করল, যদি আগামী দিনে আবার কোনো ঝড় আসে? তনয়া বিন্দুমাত্র সময় নষ্ট না করে অত্যন্ত দৃঢ় কণ্ঠে উত্তর দিল, এবার আমরা কেউ সম্পর্কের ময়দান ছেড়ে পালাব না, বরং মুখোমুখি বসে একসাথে সমস্ত সমস্যার সমাধান খুঁজব। নীলাভ তারই দৃঢ়তা দেখে সম্পূর্ণ বাকরুদ্ধ হয়ে রইল। সে হয়তো জীবনে প্রথমবার অন্তর থেকে উপলব্ধি করল যে একটি দাম্পত্য সম্পর্ক কেবল অন্ধ ভালোবাসা দিয়ে টিকে থাকে না, বরং পারস্পরিক শ্রদ্ধাবোধ, অপরিসীম ধৈর্য আর ত্যাগের উপর ভিত্তি করে গড়ে ওঠে। সেই শুভ দিনটি থেকেই দুজনে একটি নতুন জীবনের অধ্যায় সূচনা করল। তনয়া নিজের পুলিশি দায়িত্ব আগের মতোই কঠোর সততার সাথে পালন করতে লাগল এবং নীলাভ আবার নিজের জীবনে এক নতুন আশার আলো খুঁজে পেল। সময়ের পরিক্রমায় নীলগিরি জেলার প্রশাসনিক স্তরেও ব্যাপক ইতিবাচক পরিবর্তন সাধিত হল। দীনদয়াল সামন্তকে আদালতের রায়ে দীর্ঘমেয়াদী কারাদণ্ডে দণ্ডিত করা হল। যেসব নিঃস্ব আদিবাসীদের জমি জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল, আইনি প্রক্রিয়ায় তারা তা ফেরত পেল। দপ্তরের কর্মচারীরাও এখন কোনো উপরমহলের ভয়ের কারণে নয়, বরং নিজেদের নৈতিক দায়িত্ববোধ থেকে কাজ করতে শুরু করল।
কিন্তু সবচেয়ে দৃশ্যমান এবং বড় পরিবর্তনটি এসেছিল নীলাভ আর তনয়ার ব্যক্তিগত জীবনে। দুজনে আগের চেয়ে অনেক বেশি শান্ত, সংযত এবং পরিপক্ক মানসিকতার অধিকারী হয়ে উঠেছিল। তারা নিজেদের জীবন দিয়ে উপলব্ধি করতে পারল যে কোনো পবিত্র সম্পর্ক কখনো হুট করে একদিনে ভেঙে যায় না, আর একদিনেও তা জোড়া লাগানো সম্ভব হয় না। সেগুলোকে আজীবন টিকিয়ে রাখার জন্য নিজের অন্ধ অহংকারের চেয়ে অনেক বেশি ধৈর্যের প্রয়োজন হয়। প্রিয় পাঠক, এই বাস্তবধর্মী গল্পটি আমাদের সমাজকে এই পরম শিক্ষায় দিয়ে যায় যে জীবনের জটিল সমীকরণে অনেক সময় মানুষ নিজের কেরিয়ার আর সম্পর্কের টানাপোড়নে চরমভাবে বিভ্রান্ত হয়ে পড়ে। কিছু মানুষ নিজের লক্ষ্যের স্বার্থে সম্পর্ক বিসর্জন দেয়, আবার কিছু মানুষ সম্পর্কের চক্করে নিজের স্বপ্নকে জলাঞ্জলি দেয়। কিন্তু যদি দুই পক্ষের মাঝে প্রকৃত বোঝাপড়া, অটুট ভরসা আর খাঁটি মানবিকতা অবশিষ্ট থাকে, তবে জীবনযুদ্ধে দুটোকেই অত্যন্ত সুন্দরভাবে বাঁচিয়ে রাখা সম্ভব। সম্পর্ক কখনো একদিনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে না, আর একদিনেও তা জুড়ে যায় না। সেগুলোকে পরম যত্নে সামলানোর জন্য সাময়িক মোহের চেয়ে অনেক বেশি দীর্ঘমেয়াদী ধৈর্য আর একে অপরের ভুলগুলোকে ক্ষমা করার মতো একটা বিশাল উদার মন প্রয়োজন হয়। কিন্তু এবার প্রশ্নটি আপনাদের কাছে রাখছি, যদি আপনি আজ তনয়ার অবস্থানে থাকতেন, তবে কি নিজের এত বড় সাফল্যের পর নীলাভকে পুনরায় নিজের জীবনে ফিরিয়ে নিতেন? আর যদি আপনি নীলাভের অবস্থানে থাকতেন, তবে কি এত দীর্ঘ মানসিক যন্ত্রণার পরেও সেই মানুষটির জন্য এভাবে চাতক পাখির মতো অপেক্ষা করতেন? কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই লিখে জানাবেন। আর হ্যাঁ, যদি এই মর্মস্পর্শী গল্পটি আপনাদের হৃদয়ের কোনো একটি কোণকে স্পর্শ করে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অতি শীঘ্রই আবার দেখা হবে অন্য কোনো এক জীবনমুখী নতুন গল্পের সাথে এক নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন।